নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো শহরের গুরুত্বপূর্ণ খবরের দিকে। হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ্যে আসার পরই রাজ্য রাজনীতি জুড়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছে, ভোটের আগে একেবারে রাজনৈতিক পারদ চড়ছে তুঙ্গে। হুমায়ুন কবির বিতর্কে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন অমিত শাহ। শুক্রবার বিজেপির ইস্তেহার সংকল্পপত্র প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হুমায়ুন কবির আর বিজেপি আদর্শগতভাবে উত্তর ও দক্ষিণ মেরু। এই ধরনের দলের সঙ্গে বোঝাপড়া করার চেয়ে বিরোধী আসনে আরো ২০ বছর বসাই শ্রেয়। একই সঙ্গে এই বিতর্কের অভিমুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরিয়ে দেওয়ার কৌশল নিলেন অমিত শাহ। বৃহস্পতিবার তৃণমূল হুমায়ুন কবিরের একটি বিতর্কিত ভিডিও প্রকাশ করে। ভোটের মুখে এই ভিডিওতে হুমায়ুন ও বিজেপির বোঝাপড়া নিয়ে যে কথোপকথন শোনা গেল তা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ভিডিওতে যে আর্থিক লেনদেনের কথা উঠেছে তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল ইডির তদন্ত চেয়েছে। এমনকি রাজ্য জুড়ে শোরগোল ওঠায় হুমায়ুন কবির স্বয়ং সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেন, যেখানে তিনি দাবি করেছেন এই ভিডিও এআই নির্মিত এবং তাকে তৃণমূলের চক্রান্ত বলে জানিয়েছেন হুমায়ুন। শুক্রবার কলকাতায় বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই ধরনের বোঝাপড়ার চেয়ে বিরোধী আসনে বসাই তাদের কাছে শ্রেয়। हुमायूं कबीर और भारतीय जनता पार्टी साउथ पोल नॉर्थ पोल है, कभी हमारा मेल नहीं खा सकता। हम बाबरी मस्जिद बंगाल में बनाने के वाले के साथ बैठने से और 20 साल हम ऑपोजिशन में बैठना पसंद करेंगे। শুধু এই নয়, এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঝড়ের অভিমুখ ঘুরিয়ে দিতে তৃণমূল নেত্রীকে টেনে এনে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শাহ। भाई, आप ममता जी की क्षमताओं से अनजान हो। ममता जी ऐसे 2000 वीडियो बना सकते। এদিন নির্বাচনী ইস্তেহার সংকল্প পত্র প্রকাশ করে বিজেপির একগুচ্ছ প্রতিশ্রুতির সামনে এনেছেন। তবে দীর্ঘ চর্চিত নির্বাচনী অঙ্গীকারের বাইরে নতুন কোনো চমক মিলল না। মোটের ওপর তৃণমূলের পাল্টা হিসেবে জোর দেওয়া হয়েছে রাজ্যের মহিলা এবং বেকারদের জন্য অধিকতর ভাতার উপর। বলা হয়েছে মাসের শুরুতেই তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩,০০০ টাকা। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ্যে আসতেই ভোটের মুখে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে ঠিক ভোটে কি হতে পারে, কি প্রভাব পড়তে পারে হুমায়ুন কবিরের এই বিতর্কের ভিডিওর জেরে, এই বিষয়ে আমরা আজ আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো এই বিষয়ে। দাদা, হুমায়ুন কবিরের ভিডিও প্রকাশ্যে আসতেই যে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং বলা যেতে পারে এই ভিডিও প্রকাশ্যে আসার পরে যেমনটা দেখা গেল যে ভিডিওর মধ্যে মুসলিম ভাবাবেগে কিন্তু আঘাত দেওয়া হয়েছে এবং যার জেরে মিম হুমায়ুন কবিরের জোট থেকে সরে দাঁড়ালেন। এই যে মিম সরে দাঁড়ালো, রাজনৈতিক সমীকরণটা ঠিক কি হতে চলেছে এই ভিডিও প্রকাশ্যে আসার পর? রাজনৈতিক মহলে ভোটের মুখে ঠিক কি প্রভাব পড়তে পারে? হ্যাঁ, দেখো সৌমি, যেটা বিষয় যে গতকাল তৃণমূল কংগ্রেস এই হুমায়ুন কবিরের এই যে ভিডিওটা প্রকাশ্যে আনার পরে রাজনীতিতে বেশ খানিকটা ওলটপালট হয়ে গেছে। আমি যদি এক এক করে এটা আলোচনা করি, প্রথম কথা হলো যে হুমায়ুন কবির তার রাজনৈতিক বাস্তবতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। অর্থাৎ যদি কেন বলি, সেটা হচ্ছে অনেকটা যেন একটা বিড়াল যেরকম বাঘ তৈরি করে দেওয়া হয় না, বিড়ালকে গ্যাস দিয়ে ফুলিয়ে বাঘ তৈরি করা হয়, ঠিক হুমায়ুন কবির হচ্ছে সেই জিনিস। তিনি খুব মিডিয়ার সামনে খুব কথা বলতে ভালোবাসেন, বিরোধী কথাবার্তা বলতে ভালোবাসেন, সেটা নিজের দল হোক, সেটা বিরোধী কেউ হোক, অনেক কথা তিনি বলতে ভালোবাসেন। মিডিয়ার কাজ হচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে সেটাকে প্রচার করা এবং টিআরপি বাড়ানো। পরিষ্কার কথা হচ্ছে টিআরপি বাড়ানো। তো বিশেষ করে টেলিভিশন মিডিয়াতে কিন্তু এটা চলে। তো এই জায়গা থেকে আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে বিধানসভার বাইরে দাঁড়িয়ে তিনি সংবাদ মাধ্যমের সামনে যেভাবে কথা বলতেন, আর সংবাদ মাধ্যম তাকে এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তাকে তৈরি করেছিল, তিনি ভেবেছিলেন যে সারা পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষ তার সঙ্গে, তাই তিনি যদি কিছু করতে চান তাহলে তার সঙ্গে সমগ্র মুসলিম সম্প্রদায়ের মানুষ চলে আসবে। তাকে তৃণমূল কাজে লাগিয়েছে যখন প্রয়োজন ছিল তখন।
তাকে তৃণমূল ছুঁড়ে ফেলে দিল, যখন তাকে প্রয়োজন আর ফুরিয়ে গেছে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এই বাস্তবতাটা হুমায়ুন কবির বুঝতে পারেননি বলেই আজকে হুমায়ুন কবিরের এই অবস্থা। তিনি দল বদলেছেন, তিনি কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে তৃণমূলে গেছেন, তারপরে আবার সেখানে বহিষ্কৃত হয়েছেন, সেখান থেকে বিজেপিতে গেছেন, আবার তিনি ফিরে এসেছেন তৃণমূলে। এটা তিনি করেছেন অধীর চৌধুরীকে হারানোর জন্যে। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে, তিনি ব্যবহার হয়েছেন, অধীর চৌধুরী হেরে গেছেন। যা নয় তাই তিনি করেছেন। তিনি বলেছেন 30% হিন্দুদের তিনি ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, তো এরকম কথাও বলেছেন। তো এইখানটাতেই প্রশ্ন হচ্ছে যে এই যে মিডিয়ার গ্যাস হজম করা সহজ নয়, অর্থাৎ মাটি থেকে বিচ্ছিন্ন হলে কি হয় তিনি সেটা বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন যে মিমের সঙ্গে জোট করবেন মুসলিম সম্প্রদায়, অর্থাৎ বাবরি মসজিদ একটা ভাবাবেগ, এই ভাবাবেগকে তিনি কাজে লাগিয়ে তিনি অনেক কিছু করে ফেলবেন। তিনি টাকাটা হয়তো জোগাড় করেছেন, কোত্থেকে টাকা এসছে এটা কিন্তু ঘটনা। এই যে বাবরি মসজিদ তৈরি হয়েছে বা এই যে পুরো প্ল্যানিং এর পেছনে একটা তো কেউ ছিল, তা সেটা বিজেপি ছিল কি কে ছিল সেটা কথা নয়, সেটা তো তার ভিডিওতে তিনি যা বলছেন, যা শোনা যাচ্ছে, সেই ভিডিও আদৌ ফেক কিনা বা সেই ভিডিও আদৌ এআই দ্বারা নির্মিত কিনা, এগুলো নিয়ে এখনো অনেক প্রশ্ন। কিন্তু প্রশ্নটা এটা যে হুমায়ুন কবির এই যে বাবরি মসজিদ তৈরির যে ভাবাবেগ, সেটা মুসলিম সম্প্রদায়ের যে ভাবাবেগ, সেটাকে নিয়ে যে খেলাটা করছেন সেটা কিন্তু প্রথম থেকেই বোঝা যাচ্ছিল। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে তিনি যে যে কথাগুলো বলেছেন আমরা শুনতে পেয়েছি, অর্থাৎ এটা ফেক ভিডিও কিনা আবারও বলছি, যদি না হয়ে থাকে বা হয়ে থাকে তাহলে তো একরকম, না হয়ে থাকলে সেটা পরের কথা। কিন্তু এখন তো ভোটের সময়ে যে এই প্রসঙ্গটা সামনে চলে এলো, তাতে কিন্তু একদিকে বিজেপির খুব একটা ক্ষতি হওয়ার নয়। বিজেপি এক ধাক্কায় অমিত শাহ যে কথাটা বলে দিয়েছেন যে এরকম ভিডিও ভোটের সময় অনেক প্রকাশ হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এরকম ফেক ভিডিও প্রচুর 2000 ভিডিও তৈরি করতে পারেন। আর আরো একটা কথা বলেছেন যে যদি বিজেপিকে এই বাবরি মসজিদ তৈরি তারা বিরোধিতা করেন, হ্যাঁ, তাহলে সেই বাবরি মসজিদ যদি যিনি তৈরি করবেন তার সঙ্গে যদি হাত মেলাতে হয়, তার থেকে 20 বছর বিরোধী আসনে বসা অনেক ভালো। তো এইটা হচ্ছে গেল বিজেপির কিন্তু এতে কিচ্ছু যায় আসে না। যায় আসে কাদের? এক হচ্ছে তৃণমূল, আর এক হচ্ছে মুসলিম সম্প্রদায়ের ভোটটা ডিভাইড করতে পারবে কি পারবে না। তো এখানে আমরা যদি এমআইএম এর কথা বলি, মিম তারা কিন্তু গত 2021-এর নির্বাচনে উত্তর দিনাজপুর অর্থাৎ বিহার এবং বাংলা সীমান্ত যে উত্তরবঙ্গের ওই সীমান্তে কিন্তু একটা থাবা বসিয়েছে। বিহারের নির্বাচনেও কিন্তু মিম ঠিক এই জায়গাটাতেও কিন্তু একটা ভালো রেজাল্ট করেছে। এবং গত 2021-এর নির্বাচনেও উত্তর দিনাজপুর সহ মুর্শিদাবাদ, মালদার একটা জায়গায় মিম কিন্তু ধীরে ধীরে তাদের প্রভাব বিস্তার করেছে, একথা অস্বীকার করা যায় না। তো মিম দেখেছিল যদি এই হুমায়ুন কবিরের সঙ্গে জোট করা যায়, এবং এই যে বাবরি মসজিদ মুসলিম সম্প্রদায়ের কাছে তো একটা ভাবাবেগ, আবেগ, সেই আবেগকে যদি কাজে লাগিয়ে একসঙ্গে যদি কিছু করা যায়, এবং হুমায়ুন কবিরও ঠিক একই জিনিস যে মিমকে কাজে লাগিয়ে যদি কিছু করা যায়। কিন্তু ওই যে বললাম যে তিনি যতটুকু মানে রাজনীতি তো আবেগ দিয়ে হয় না, তিনি আবেগ দিয়ে রাজনীতি করতে গেছেন, আবেগ দিয়ে কখনো রাজনীতি হয় না। বাস্তবতা ছেড়ে, বাস্তবের মাটি ছেড়ে রাজনীতি করতে গেলে যা হয় সেটাই কিন্তু হয়েছে। এবং এক্ষেত্রে আরো একটা জিনিস যে এবার যদি আসি তৃণমূলের এই যে ভিডিওটা করে কিছু মানে এই যে সকলের কাছে তো এটা ফেক ভিডিও কি ভিডিও নয়, কিন্তু এখানে হুমায়ুন কবির বলছেন কিছু কিছু জায়গায় সেটা শোনা যাচ্ছে ফেক ভিডিও পরের বিষয়, কিন্তু যেটা সামনে এসছে, যেটা বলেছেন যে আরে বাবরি মসজিদ কবে হবে না হবে সেটা পরের কথা, এবং তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্যই তিনি যেন তেন প্রকারেণ তিনি চাইছেন যে মুসলিম সম্প্রদায়ের ভোটটাকে তিনি কেটে সংখ্যালঘু ভোটটাকে তিনি কাটবেন, একটা পার্সেন্টেজ অফ ভোট তিনি কেটে তিনি 60-70টা সিট তিনি পাবেন, তার আশা এটা ছিল। এবং তিনি কি করবেন, ওই দাঁড়িপাল্লার মতো আমি তৃণমূলে যাব না আমি বিজেপিতে যাব, ক্ষমতায় কে আসবে, উনি চাইছিলেন যে যেটা বারবার তিনি বলছেন যে সংবাদ মাধ্যমে বলেছেন সেগুলো এসছে। কিন্তু এই যে 1000 কোটি টাকা, সত্যি তো 1000 কোটি টাকা বিজেপি তাকে, এটাও কিন্তু ঘটনা, বিজেপি তাকে 1000 কোটি টাকা দিয়ে কেন কিনতে যাবে? বিজেপি যদি মনে করে 1000 কোটি টাকা, এমনিতেই তো আমরা যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখছি
যে 1,000 কোটি টাকা দিয়ে তো বিধায়ক কেনাবেচা করে দেওয়া যায়, অনেক কম টাকাতে বিধায়ক কেনাবেচা হয়ে যাবে। তো সেখানে কেন 1,000 কোটি টাকা দিতে যাবে, আমরা যেগুলো সংবাদ মাধ্যমে দেখছি। কিন্তু এই যে তার যে তিনি বড় নেতা হয়ে গেছেন, এই যে মিডিয়া তাকে এত বড় ইমেজ, তিনি বড় নেতা হয়েছেন, সংবাদ মাধ্যম তাকে এত বড় নেতা তৈরি করে ফেলেছে। তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে প্রত্যেক দিন যা বলছেন সেটা ঘন্টায় ঘন্টায় টিভিতে সম্প্রচার হচ্ছে, সারা দিন ধরে তাই নিয়ে আলোচনা, মানে একটা বিশাল ব্যাপার আর কি। এবং এই একটা মুসলিম নেতার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ একটা ন্যারেটিভ তৈরি করে দিচ্ছে। এই পুরো বিষয়টা আসলে কি হয়, মিডিয়া না সব সময় একটা খবর খোঁজে যেটা সারা দিন ধরে তা প্রচারে থাকবে। তো সেই জিনিসটা যে এক একটা সময় যখন কিছু ড্রাই ডে আমরা বলি মিডিয়াতে, ড্রাই ডে অর্থাৎ যেদিন কোনো খবর থাকে না সেদিন আমরা খবরের খোঁজে ঘুরে বেড়াই। আর এরকম এই যে হুমায়ুন কবিরের মতো নেতারা ঠিক কি বলে, কোনো একটা বিস্ফোরক কিছু বলে ফেললো, তার দলের বিরুদ্ধে বলে ফেলছে, এটাই তো বড় খবর। এবং এটা নিয়েই সারাদিন চর্চা, এটা নিয়ে টিভিতে প্যানেল, এটা নিয়েই সব চ্যানেলে নেতারা বসে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। তো ফলে তিনি ভেবেছিলেন যে এই যে মিডিয়ার এত গ্যাস খেয়ে তিনি এত বড় নিজেকে ভেবে ফেলেছিলেন, আজকে কিন্তু যখন এই ভিডিওটা সামনে চলে এলো, সেখানে একদিকে মিমের কিছু কিন্তু এখানে করার নেই। কারণ মিম যখন দেখেছে যে তারা যে কথাটা মিম বলেছে, একদম বাস্তবের মাটিতে তারা দাঁড়িয়ে যে কথাটা বলেছে যে পশ্চিমবঙ্গের মুসলিমরা দীর্ঘকাল ধরে অবহেলিত এবং দরিদ্র অবস্থায় রয়েছেন। তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি তাদের অবস্থার কোনো উন্নতি করতে পারেনি। তো এই পরিস্থিতিতে কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে জলে যে মিমের যে জোট থেকে সরে এসে বাংলার একাই লড়ার সিদ্ধান্তটা কিন্তু সঠিক সিদ্ধান্ত, এছাড়া আর তাদের কোনো পথ ছিল না। কারণ মুসলিম সমাজের মর্যাদা এবং সততা নিয়ে যেখানে প্রশ্ন ওঠে, এবং এমন একজন ব্যক্তি তিনি এই 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 ভিডিওতে তিনি এই কথা বলছেন, তো এই জায়গাটা থেকে কিন্তু মিমের পক্ষে আর কিন্তু হুমায়ুন কবিরের সঙ্গে জোট বেঁধে কিছু করা কিন্তু সম্ভব ছিল না। আর হুমায়ুন কবিরও এখন কিন্তু তাকে হয়তো আবারও কেউ বুদ্ধি দিয়েছে, তাই তিনি এখন স্পিকটি নট, তিনি পরিষ্কার বলছেন যে যখন আসাদুদ্দিন সাহেব বলে দিয়েছেন যে তারা আমাদের সাথে জোট করবেন না, আমি আর এই নিয়ে একটা কথাও বলবো না। অর্থাৎ তিনি আর কোনো প্রতিক্রিয়া দিতে চাইছেন না, তিনি এখন চাইছেন যে মিডিয়া থেকে দূরে সরে যেতে চাইছেন, তিনি মিডিয়া থেকে দূরে সরে যেতে চাইছেন। আর একটা বিষয় যেটা হচ্ছে এই যে টাকা পয়সার গল্প না, এই যে যেটা আমরা ভিডিওতে দেখেছি, টাকা পয়সার গল্প কিন্তু আজকে নয়, অনেক সাংবাদিক রয়েছে যারা এই যে যখন 6 ডিসেম্বর তিনি ওই বাবরি মসজিদের কথা বলেছেন, বা যেদিন শিলান্যাস করেছেন, যেদিন নতুন দল করেছেন, তারপরে বহু সংবাদ মাধ্যমের কাছে তিনি, এবং তিনি তো বটে, তার কাছের লোক যারা, তারাও কিন্তু একই কথা বলেছেন যে তারা নাকি তাদেরকে বিজেপি টাকা দেবে এবং সেই টাকায় তারা মুসলিম ভোট ভাঙবেন। এই কথাগুলো কিন্তু তাদের মুখ থেকে শোনা গেছিল সেই সময়। অনেক সাংবাদিক কিন্তু এটা নিয়ে জানি, যারা সেদিন মুর্শিদাবাদে গেছিলেন, ভরতপুরে, সেই যেখানে হুমায়ুন কবির সেই বাবরি মসজিদ যেখানে শিলান্যাস করবেন বলে গেছিলেন। এবং শুধু তাই নয়, তারপরে তিনি একটা র্যালি করতে গেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, সেটা আটকেও গেছিল। তো ওইখানটাতেই প্রশ্ন যে, এবং শুধু একটা বিষয় নয়, বাবরি মসজিদ উদ্বোধনে তিনি ওই কাবরি বলে যে এদের নিয়ে আসার কথা বলেছিলেন, দুজন ইমামকে সৌদি আরব থেকে নিয়ে আসবেন বলেছিলেন, দেখা গেছে তারা এ বাংলার। তারপরে তার জন্য হায়দ্রাবাদ থেকে তার বাউন্সার পাঠানো হচ্ছে, দেখা গেল তারাও এই বাংলার। অর্থাৎ তিনি প্রতিটা জায়গাতেই একটা বিতর্ক তৈরি করে গেছেন। আর এই বিতর্ক তৈরি করতে তিনি ভালোবাসেন, বিতর্ক তৈরি করে তিনি সংবাদ মাধ্যমের কাছে এসছেন। আর আজকে সংবাদ মাধ্যমের কাছে আসার পরে তিনি যে এত বড় নেতা হয়ে গেছেন সেটা তিনি বুঝতে পারেননি কতজন মানুষ তার সঙ্গে আছে। তবে এইটুক ঠিক, আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে মুসলিম ভোট কোনো প্রভাব ফেলবে না। এই কি বলে, আম জনতা উন্নয়ন পার্টির দখলে কোনো আসন যাবে না, একটু লিখে রেখা যেতেই পারে। এবং হুমায়ুন কবিরের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। সৌমি।
দাদা আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাইবো যে একটু আগে আপনি যেমনটা বললেন যে অমিত শাহ তিনি আজ সংকল্পপত্র প্রকাশের পর তিনি যেমনটা জানিয়েছেন যে হুমায়ুন কবির আর বিজেপি একেবারে দুই মেরু, উত্তর এবং দক্ষিণ। সেক্ষেত্রে তিনি এও বলেছেন যে তাদের সাথে বোঝাপড়া করার চেয়ে 20 বছর বিরোধী আসনে বসে থাকা শ্রেয়, এই কথা তিনি বলেছেন। সেক্ষেত্রে কি কোথাও গিয়ে তৃণমূলের ভোট কাটার যে কৌশল তাতে কি বাদ সারলো? না, তৃণমূলের ভোট কাটার কৌশল কোনো কিছু এটা বাদ সাধলো না, কারণ বিজেপি পরিষ্কার জানে যায় তারা মুসলিম ভোট পাবে না। অতএব তারা চাইছিল যে যদি যেরকম করে হোক, দেখো এটা যদি আজকে আমরা যদি দেখি যে যে কোনো দলই মুসলিম ভোট যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তৃণমূল কংগ্রেসের পক্ষে, সেহেতু একদম পরিষ্কার যে যে দলই থাকুক তারা চাইতো যে এই মুসলিম ভোটটাকে ডিভাইড করে দেওয়া হোক। এটা তো চাইবে, সকলেই চাইবে। যখন বামেরা ক্ষমতায় ছিল তখন কিন্তু কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস তখন কিন্তু এই চেষ্টাই করে এসছে। তেমনি বিজেপি আজকে বিরোধী দল মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে মুসলিম ভোটের এই বড় অংশ, পুরো 90% ভোট বলা যায় মুসলিমদের। তো সেই জায়গাতে থেকে বিজেপির কাজ করবে, বিরোধিতা করা, মুসলিম ভোট কাটার প্রচেষ্টা করা, সেটা করবে। কিন্তু তাতে বিজেপির খুব একটা কি বলে ক্ষতি হবে না। বিজেপি এটা চেষ্টা করবেই, তারা বিরোধী দল, তারা চেষ্টা করবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কিভাবে কাটা যায়। তা সেক্ষেত্রে তারা হুমায়ুন কবির কাজে লাগাতে পারে, সেক্ষেত্রে তারা মিমের আসাদুদ্দিন ওয়েসিকে কাজে লাগাতে পারে। এইটা তাদের কাজ, এটা প্রত্যেক দলই করবে, এইটা নিয়ে তাতে কিছু যায় আসে না। পরিষ্কার অমিত শাহ দুটো কথাতে পরিষ্কার, একটা হচ্ছে যে এটা ফেক ভিডিও, এরকম 2000 ভিডিও বানাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা যেমন বলেছেন। আর দ্বিতীয়ত বলেছেন যে উত্তর মেরু দক্ষিণ মেরু, অর্থাৎ আমরা যেদিকে রয়েছি ঠিক উল্টো দিকে রয়েছে এই দলগুলো, তো সেখানে আমরা কেন তাদের সাথে কথা বলতে যাব, বরং তার থেকে বিরোধী আসনে 20 বছর বসে থাকা বোধহয় অনেক ভালো, বা বসে থাকতে আমরা রাজি আছি। তাই এই ধরনের মানুষের সঙ্গে কখনো হাত মেলাবেন না বিজেপি। তো এই জায়গা থেকে বিজেপির খুব একটা ক্ষতি কিন্তু হবে না। সৌমি, দাদা আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে হুমায়ুন কবিরের ভিডিও নিয়ে এত বিতর্ক এবং ভোটের মুখে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল, এই লাভটা ঠিক কার দখলে যাবেন? ভোটের আগে সমীকরণটা ঠিক কি দাঁড়াবে? দেখো এই জায়গাটা থেকে যদি বলা যায় যে আগামী আসন্ন যে বিধানসভা নির্বাচন, সে আসন্ন বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট, বিশেষত মুসলিম সম্প্রদায়ের যে ভোট, সেই মুসলিম সম্প্রদায়ের ভোট কিন্তু নিয়ে চিন্তায় ছিল তৃণমূল কংগ্রেস। যতই যাই হোক, ওই বলছিলাম যে বাবরি মসজিদ তো মুসলিম সম্প্রদায়ের কাছে একটা আবেগ, ফলে বাবরি মসজিদ তৈরি হবে এবং এইটাকে দেখিয়ে যে ভোটে একটা ভোট কাটার, ভোট টানার একটা প্রচেষ্টা করেছিল হুমায়ুন কবির। কিন্তু তার যে মানে প্রেসেন্সটা রাখা দরকার ছিল সেটা তিনি রাখতে পারলেন না ভোট পর্যন্ত। সেটা যেমন একদিকে, তেমন অন্যদিকে এই মিমের সঙ্গে থেকে যে একটা পরিকল্পনা করা হয়েছিল, সেই পরিকল্পনা কিন্তু ধাক্কা খেলো। ফলে তৃণমূল কংগ্রেসের কিন্তু এতে লাভ হলো, আর উল্টো দিকে বিজেপির কিন্তু খুব একটা ক্ষতি হলো না, কারণ বিজেপি মুসলিম ভোট নিয়ে অত চিন্তিত নয়, তারা জানে আমরা মুসলিম ভোট পাবো না। তাই বিজেপির খুব একটা ক্ষতি হওয়ার এখানে নেই। বিজেপিকে লড়তেই হতো কিছু না কোনো ভাবে, যে তারা কিন্তু হিন্দু ভোটের পক্ষে তাদের যেতে হতো। তো ফলে এইটাতে আগামী যদি আসন্ন নির্বাচনে যদি সমীকরণ বলা যায়, তাহলে কিন্তু প্রত্যক্ষভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসই লাভবান হবে। ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। তিনি সার্বিকভাবে গোটা বিষয়টি আমাদের সঙ্গে আলোচনার মাধ্যমে বোঝালেন এবং আসন্ন বিধানসভা নির্বাচনের কিন্তু একেবারে মাত্র কয়েকটা দিনই হাতে রয়েছে এবং তার আগে হুমায়ুন কবিরের এই ভিডিও বিতর্ক নিয়ে কিন্তু রীতিমতো রাজ্য রাজনীতি জুড়ে যে চর্চা শুরু হয়েছে। এখন দেখার আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক কোন দিকে যায়